দেখো, ন্যারেশন চেঞ্জ কথাটির অর্থ হচ্ছে উক্তি পরিবর্তন। অর্থাৎ কারো কোনো কথা বা কোনো স্পিচকে পরিবর্তন বা রিপোর্ট করে বলাটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এই ন্যারেশন চেঞ্জকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এবং দ্বিতীয় নম্বরে ইনডাইরেক্ট স্পিচ। তোমাদের পরীক্ষায় সাধারণত ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে বলে, আবার কিছু কিছু ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচও করতে বলে। এরপর দেখো ন্যারেশন চেঞ্জ জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। এই ডাইরেক্ট স্পিচ শব্দটার অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি, এবং ইনডাইরেক্ট স্পিচটার অর্থ হচ্ছে পরোক্ষ উক্তি। এরপর ধরো আমি একটা বাক্য বলছি, রাম সেড কমা কোটেশন আই এম হ্যাপি। রাম বলল আমি খুশি। দেখো এইখানে দুটো অংশ আছে, এখানে কমার আগে একটা অংশ আছে আর একটা কোটেশনের মধ্যে একটা অংশ আছে। এই কোটেশনের আগের যে অংশটা অর্থাৎ এই কমা পর্যন্ত, এই অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এবং কোটেশনের মধ্যে যে অংশটা থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এবং এই যে পুরো অংশটা এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ মানে কি? প্রত্যক্ষ বা সরাসরি উক্তি, অর্থাৎ বক্তা যে কথাটা বলেছে সেই কথাটা কোনরূপ পরিবর্তন না করে হুবহু কোটেশনের মধ্যে আছে। এরপর এই কথাটাকে রিপোর্ট আকারে বলতে হয়। যেমন ধরো এখানে বলেছে রাম সেড, রাম বলল আই এম হ্যাপি, আমি খুশি। তার মানে রাম যে কথাটা বলেছে সেই কথাটা কোনরূপ পরিবর্তন না করে এখানে লেখা আছে, যে কারণে এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এরপর এই যে রিপোর্টিং স্পিচের মধ্যে দেখো সেড মানে বলা, এটা একটা ক্রিয়াপদ, এটা একটা ভার্ব। তার মানে এই সেডটা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। এবং এই যে কোটেশনের মধ্যে যে অংশটা আছে এটা রিপোর্টেড স্পিচ, এর মধ্যে দেখো একটা ভার্ব আছে এম, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। বোঝা গেল? দেখো সেড এখানে রিপোর্টিং ভার্ব এবং এমটা এখানে রিপোর্টেড ভার্ব। এরপর এই যে রাম যে কথাটা বলেছে সেটা হুবহু এখানে কোটেশনের মধ্যে লেখা আছে। এবারে রাম যে কথাটা বলেছে, রামের কথাটা এরপর আমি অন্য কাউকে বলবো। আমি অন্য কাউকে বলার জন্য আমি কি বলতে পারি? ধরো এটা দুরকম ভাবেই বলতে পারি যে রাম বলল আমি সুখী। আমি যদি এই রামের কথাটা হুবহু কাউকে বলে দিই তখন সেটা ডাইরেক্ট স্পিচে থাকছে। ধরো বললাম যে রাম বলল আমি সুখী, কিন্তু এই রামের কথাটাকেই যদি আমি পরিবর্তন করে বলি তখন সেটা ইনডাইরেক্ট স্পিচ হবে। যেমন ধরো আমি বলতে পারি রাম বলল যে সে সুখী। আমি দুরকম ভাবে বলতে পারি। যদি বলি যে রাম বলল যে সে সুখী, তাহলে তখন সেটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাচ্ছে, কারণ রামের উক্তিটা অর্থাৎ রাম যে কথাটা বলেছে সেটাকে আমি একটু পরিবর্তন করে বলছি। তাহলে এই ডাইরেক্টকে আমি ইনডাইরেক্টে যখন করব তখন নিয়ম হচ্ছে রাম সেড, রাম বলল যেমন আছে এটা থাকবে। এরপর এই যে কমা কোটেশন, এই কমা কোটেশনের জায়গায় একটা দ্যাট দিতে হবে। এরপরে কি না প্রনাউনের পরিবর্তন হয়। এই যে দেখো আমি, আমিটা কে? আমিটা রাম, তাহলে আমিটাকে সে করতে হবে হি। এবং নিয়ম কি? এই যে সেড অর্থাৎ এই সেড রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে আছে, তার মানে এই যে স্পিচটা আছে এটা পাস্টে পরিবর্তন হবে। তাহলে এমটা পাস্ট ফর্মে হয়ে যাবে ওয়াজ, তারপর হ্যাপি যেমন আছে থাকবে। বোঝা গেছে?
এরপর এটা তখন হয়ে যাচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ, কারণ রাম যে কথাটা বলেছে সেই কথাটা কিন্তু আর হুবহু নেই, এখানে পরিবর্তন করে অর্থাৎ রিপোর্ট করে বলা হচ্ছে যে রাম বলল যে সে সুখী। এরপর এই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে কিছু নিয়ম ফলো করতে হয়, সেই নিয়মগুলো আমি একটু বলছি, মনে রাখবে। ধরো এই রিপোর্টিং ভার্ব যদি সেড থাকে তাহলে সেড রয়ে যাবে, কিন্তু যদি সেড টু থাকে অর্থাৎ কাকে বলছে দেওয়া থাকে তাহলে তখন টোল্ড হবে। শুধু যদি সে থাকে রয়ে যাবে সে, এবং সে টু থাকলে টেল হবে। এই যে সে এবং সে টু এটা দেখো প্রেজেন্ট ফর্ম, এবং সেড বা সেড টু এটা পাস্ট ফর্ম। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, মিতা সেড টু মি কমা কোটেশন I am ওয়েটিং ফর ইউ। মিতা বলল আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই যে দেখো এখানে সেড টু আছে, আমি বলেছি সেড টু থাকলে টোল্ডে পরিণত হবে, তার মানে এটা তোমাকে করতে হবে মিতা টোল্ড মি, মিতা আমাকে বলল, এটা মনে রাখবে। এবং বললাম যে কমা কোটেশন যেটা আছে তার জন্য দ্যাট বসবে, দ্যাট বসেছে। এরপরে কি না এই প্রনাউনের পরিবর্তন হয়, অর্থাৎ কে কাকে বলছে সেটা দেখে একটু পরিবর্তন করতে হবে। এই যে আমিটাকে মিতা বলল, মিতা আমাকে বলল আমি তোমার জন্য অপেক্ষা করছি, মানে মিতা যে কথাটা বলেছে সেই কথাটা হুবহু এখানে লেখা আছে, তার মানে আমিটা হচ্ছে মিতা, তাহলে আইটা হয়ে যাবে সি। এইখানে দেখো সেড পাস্ট ফর্ম ছিল, আমি এখানে টোল্ড করেছি পাস্ট ফর্মে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে স্পিচটিও পাস্ট ফর্মে পরিবর্তন হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এমটার পাস্ট ফর্ম হবে কি ওয়াজ, দিয়ে যা আছে লিখে দিতে হবে ওয়েটিং ফর, এই যে ইউ তোমার জন্য, তোমার জন্য বলতে কাকে বলছে, মিতা আমাকে বলল, তার মানে এখানে তুমিটাকে না আমি, আমাকে বলছে, তাহলে ফর মি হবে, আমার জন্য অপেক্ষা করছে। বোঝা গেছে? তাহলে রিপোর্টিং ভার্ব সেড থাকলে সেড হবে, সে টু থাকলে টোল হবে, সে থাকলে সে হবে, সে টু থাকলে টেল হবে, এটা জানা গেছে। এরপর কিছু ভার্বের পরিবর্তন হয়, টেন্স অনুযায়ী একটু ভার্বের পরিবর্তন হয়, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। সেই পরিবর্তনটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পরিবর্তনের নিয়মটা হচ্ছে, ধরো যদি এম ইজ আর এগুলো থাকে তাহলে সেটা ওয়াজ ওয়ার এতে পরিণত হবে। যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে হ্যাডে পরিণত হবে। যদি ওয়াজ বা ওয়ার থাকে তাহলে হ্যাড বিন হয়ে যাবে। এগুলো হলো প্রাইমারি অক্সিলারি। এরপর যদি মোডাল ভার্বগুলো থাকে, ধরো ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, শ্যাল উইল থাকলে উড হবে, এবং মাস্ট থাকলে মাস্টই রয়ে যাবে, অথবা হ্যাড টু করতে পারো। বোঝা গেছে? এরপর টেন্সের পরিবর্তনে যদি তোমরা একটু অ্যাডভান্স লেভেলে হও তাহলে আমি টেন্সের পরিবর্তনটা সহজে এখানে বলে দিচ্ছি, একটু মনে রাখবে, এটা একটু নোট করে নাও। এরপরে ধরো টেন্সের পরিবর্তনটা কি রকম হবে, টেন্সের পরিবর্তন হবে, ধরো আমি এখানে লিখছি 1 2 3 4 5
6 7 8। এটা ধরো প্রেজেন্ট এবং এটা ধরো পাস্ট। 1 নম্বর প্রেজেন্টের কি টেন্স আছে, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট, তারপরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, 3 নম্বরে আছে প্রেজেন্ট পারফেক্ট, তারপর আছে 4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা পাস্ট মানে পাস্ট ইনডেফিনাইট, এটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা এইরকম ভাবে পরিবর্তনটা মনে রাখবে, 1 থেকে 5, 2 থেকে 6 এরকম সোজা। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট পাস্ট ইনডেফিনাইট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবং এইখান থেকে একটা মনে রাখবে, 5 থেকে 7 হয় এবং 6 থেকে 8 হয়। অর্থাৎ এখানে 6টা বলেছি কি পাস্ট কন্টিনিউয়াস, এটা যদি পাস্ট ইনডিফিনাইট হয় এটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবং পাস্ট ইনডিফিনাইট যদি থাকে সেটা 7-এ পরিণত হবে, অর্থাৎ 7 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্টে পরিণত হবে, এটা মনে রাখবে। আর যদি মনে রাখতে না পারো, তোমাদেরকে আগের যে ছকটা করলাম যে এমিজার থাকলে ওয়াজার হবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, শুধু যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে সেটা হ্যাড বিন হবে। এবং মোডাল ভার্বগুলো ক্যান থাকলে কুড, শ্যাল উইল থাকলে উড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে মাস্টই থাকবে বা হ্যাড টু। বোঝা গেছে? এই পরিবর্তনগুলো একটু করতে হবে। এরপরে পরিবর্তনের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, যদি দেখো যে এই স্পিচটা কোটেশনের মধ্যে যে স্পিচটা আছে এটা কোনো চিরন্তন সত্য, চিরন্তন সত্য স্পিচ বা অভ্যাসগত কোনো সত্য থাকে, তাহলে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। যেমন ধরো যদি আমি বলি, ধরো একটা বাক্য, আওয়ার টিচার সেড টু আস, আমাদের শিক্ষক মহাশয় আমাদের বললেন, দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। দেখো সেড টু থাকলে কি হবে বলেছি, টোল্ড, তাহলে আওয়ার টিচার টোল্ড আস যেমন আছে থাকবে। কমা কোটেশনকে তোলার জন্য এখানে দিতে হবে দ্যাট কানেক্টিভ হিসাবে। এরপরে কি আছে না, এই স্পিচটা লিখতে হবে, এবং স্পিচটা লেখার জন্য কি করতে হবে, আমাকে কিছু পরিবর্তন করতে হবে। যেমন বলেছি প্রনাউনের পরিবর্তন, এখানে কোনো প্রনাউন নেই মানে পরিবর্তন হবে না, এবং টেন্সের পরিবর্তন। তাহলে দি আর্থ আছে, দি আর্থ লিখবো। এরপর দেখো ইজ আছে, দি আর্থ ইজ রাউন্ড মানে পৃথিবী গোলাকার। এই যে পৃথিবী গোলাকার এটা চিরন্তন সত্য, যে কারণে এখানে ইজটার কোনো পরিবর্তন হবে না, ইজটা ইজই থাকবে, ইজ রাউন্ড। এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে ছিল, আমি টোল্ড পাস্ট ফর্মে করেছি, কিন্তু এখানে স্পিচটা দেখো পাস্ট হচ্ছে না, ইজ ইজি থাকছে। কারণ এটা কি, এটা একটা চিরন্তন সত্য। বোঝা গেছে? তাহলে আজকে যেটা করালাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের। তোমরা এইরকম নিয়মটা ফলো করে এবারে কিছু প্র্যাকটিস করার চেষ্টা করো, দেখবে সুন্দর করতে পারছো। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের।